উনি কী করলেন, মাহফুজকে ধ্বংস করে দিল, নিয়ে গিয়ে বলে যে মেটিকুলাস ডিজাইনার। এইটা কিভাবে সম্ভব হইল? শেখ মুজিব কি আগে কেউ চিনত? এই সরকারে আপনার স্ত্রী অংশ নিয়েছে। আমি স্টুপিড নাকি রে ভাই? তো জুলাইকে ৭১-এর সঙ্গে মেলানো। বঙ্গবন্ধু একমাত্র শের বাংলা ফজল করতে পারে। যারা জুলাই আন্দোলনের বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন, সবাই যে মাঠে ছিলেন তা না, অনেকে পেছনেও ছিলেন। এমনকি এই প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায় এমন কিছু উদ্যোগের সঙ্গে আগে থেকে যারা জড়িত ছিলেন, তাদের একজন ফরহাদ মাজার। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা অনেক আগে থেকে আপনার সঙ্গে জড়িত, আপনার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, তারা আপনার পাঠচক্রে অংশ নিত। আপনি নিজেও গণঅভ্যুত্থান নিয়ে একটা বই লিখেছিলেন জি 2023 সালে। 2023 সালে গণঅভ্যুত্থানে তো আমার লম্বা কাজ সবসময় ছিল। এর আগে তো সংবিধান ও গণতন্ত্র বই আপনার ওই যে 2023-13-11 সময়, ওটা ছিল আপনি বলতে চেয়েছিলেন যে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করতে। এটা তো আমার দীর্ঘদিনের একটা বক্তব্য ছিল যে আমরা 1972 সালে আমরা আমাদের নিজেরা জনগণ নিজেদের সংবিধান প্রণয়ন করতে পারেনি। এটা তো আমাদের রাষ্ট্র গঠনের গোড়া। আচ্ছা, তো রাষ্ট্র গোড়ার যেটাকে আদিপাপ বলি আর কি, যে আপনি জনগণকে রাষ্ট্রটা গঠন করতে দিলেন না। আপনি কি করলেন, এই যে এলএফের অধীনে আপনি গেলাম আমরা পাকিস্তানে, আর পাকিস্তানের সংবিধান আর বিস্তারিত শুনবো। আপনি ওই বইতে রাষ্ট্রকে নতুন করে গড়ার দরকার সেটা বলেছিলেন, এবং গড়তে হলে একটা গণঅভ্যুত্থান লাগবে, সেই কারণে সে তো তর্ক ছিল শুরুর থেকে। মানে আপনার 2023 সালের বক্তব্যটা পরিষ্কার ছিল, তর্কটা যে সংস্কার না গঠন। আচ্ছা, ফলে তখন আপনি গঠনের পক্ষে, ফলে আমি গঠনের পক্ষে ছিলাম। ফলে আমরা এই তর্কগুলো তো মীমাংসা না করলে তো আমরা গণঅভ্যুত্থান হতে পারে না। গণঅভ্যুত্থানের যে বইটা লিখলেন তার সঙ্গে কি যে গণঅভ্যুত্থানটা 24শে জুলাই হলো তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল? সরাসরি সম্পর্ক ছিল। যেমন, কারণ এই বই গ্রন্থ পড়িতে তরুণরা বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত হয়েছে এবং তার যে রণকৌশলগত দিক তার সাথে তারা অনুসরণ করেছে। অনুসরণ করতে গিয়ে তারা তো সফলতা অর্জন করেছে অবশ্যই। কিন্তু আন্দোলনটা তো শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। কেন তারও আগে, কেন আপনি তাকে 2013 কেন বাদ দিবেন? আপনি এরশাদ বিরোধী আন্দোলন কেন বাদ দিবেন? আপনি তো এমন না যে হঠাৎ করে কিছু ব্যক্তি হাজির হয়ে গেল আকাশ থেকে আর গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমরা তো গণ নিয়ে কথা বলছি। তো যখনই আমরা গণ নিয়ে কথা বলবো তখন তো এখানে তো কর্তা তো জনগণ, কর্তা তো কোনো ব্যক্তি নয়। ঠিক আছে, এখনও মনে করি আমাদের আলোচনার যে মূল ভুলটা এমনকি তথ্যগত ভুলও, যে বিভিন্ন আন্দোলন সমাজে ঘটে, আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের ইচ্ছা বা অভিপ্রায়টা সামনে আসে এবং একটা ঐতিহাসিক পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থাকে। ফলে ছাত্ররা ওই কোটা সংস্কার আন্দোলনের সময় একটা বিশেষ জায়গায় তারা ছিল। এই আন্দোলনটা যদি শ্রমিক আন্দোলনের মধ্যে গড়ে উঠতো তাহলে শ্রমিকদেরকে তাহলে আপনি বলছেন যে গণঅভ্যুত্থান যে বইটা আপনার, সেই বইটি পড়েই তারা তরুণরা উদ্বুদ্ধ। না, এটা আমি দাবি করছি না। এটা অত্যন্ত অহংকারী দাবি হবে। আমি বলছি সমাজে যে কোনো রূপান্তরের আগে তো সমাজের একটা চেতনাগত রূপান্তর লাগে। তারা তরুণরা এটা গ্রহণ করেছে কোনো না কোনোভাবে, এবং তারা কিছু কৌশলগত দিকও তারা বুঝতে পেরেছে। কী কৌশলগত দিক? এটা বুঝলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। কৌশলটা হচ্ছে এই, আমাদের সমাজ এর আগে বিভক্ত ছিল। একদিকে ধর্ম নিরপেক্ষতাবাদী আর আরেকদিকে আমাদেরকে ধর্মবাদী। এটা একটা বিরাট ব্যাপার। আবার একটা ছিল সংস্কারবাদী আর আরেকটা ছিল আপনার এই গঠনবাদী। এই তো এই পার্থক্য তো রয়েছে। এখন আপনি এই চিন্তার এই পার্থক্যগুলোকে যদি আপনি মীমাংসা না করেন, এটা তো বুদ্ধিবৃত্তির কাজ। তো আমি তো একটা বুদ্ধিবৃত্তিক জায়গায় দাঁড়িয়ে সমাজের এই প্রশ্নগুলোকে আমি মীমাংসা করার চেষ্টা করেছি। মানে আমার ক্ষুদ্র যতটুকু অবদান আছে এই ক্ষেত্রে। ফলে যারা এটাকে ধরতে পেরেছে যে আমরা যদি একটা শেখ হাসিনাকে এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে মোকাবেলা করতে চাই, তাহলে এই ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার এই বিভাজনটা ভেঙে ফেলতে হবে। যদি ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার এই বিভাজনটা যদি বামরা ভাঙতো, তাহলে বামরা আজকে নেতৃত্বে থাকতো। তাহলে যারা ভাঙতে পেরেছে তাদেরকে তো আপনি কৃতিত্বটা দেবেন না। একটা জায়গায় আপনি ছিলেন, ওই জায়গাটা ইম্পর্টেন্ট, ওইখানে আসি এবার। আপনি বলছেন যে আপনার যে বইটা পড়ে হয়তো পুরোপুরি বলবো না যে এইটা থেকেই তারা উদ্বুদ্ধ হয়ে আন্দোলনটা করেছে, নট দ্যাট, বাট তাদের ভেতরে এই জিনিসটা ঢুকেছিল। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে ভাই বইয়ের কথাটা অবশ্য আসবে, কিন্তু বই ছাড়া তো আমি সারাক্ষণ তো এগুলোই তো লিখেছি। জি জি জি, বইটা তো সেসবই একটা
একটা একটা আরও একটা 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 তাহলে আগে থেকে আপনি যা বলে আসছিলেন এবং আপনার সঙ্গে যে এই যে যারা নেতৃত্ব দিল ছাত্ররা, তারা যে আপনার সঙ্গে আপনার চিন্তা চেতনার মধ্যে একাত্ম হইল, তো সেখান থেকে তারা মাঠে আসলো। তাহলে কোটা সংস্কার আন্দোলনটা সামনে ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তাহলে ওটাই কি ছিল যে আলটিমেটলি একটা না, গণঅভ্যুত্থান তার করা আগে হবে? আপনি কেন আপনি যে রাষ্ট্রকে মেরামত করতে হবে, আপনার যে এই আন্দোলনকে ধরবেন তো। জি জি। আপনি তো এক একটা আন্দোলন যখন ঘটে তখন সমাজের চেতনা একটা রূপান্তর ঘটে না? তখন তরুণরা বদলাতে চায়, তখন তরুণরা কী খোঁজে, তখন তারাও খোঁজে কী করে বদলাবো, তারা তো একটা কৌশল খোঁজে না। ফলে আমি কখনোই এটা দাবি করবো না যে আমার এই বই লেখা হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে, এটা তো অত্যন্ত অহংকারী। পাঠচক্র যেটা আপনারা হতো, পাঠচক্র তো আমার নিয়মিত চলছে। ওরা আমাদের যারা এই জুলাইয়ের যারা নেতৃত্ব দিল, তারা তো সেখানে অংশ নিত। হ্যাঁ, সকলেই, তারা অনেকেই ছিলেন, তারা তার মধ্যে তারা এটাকে তারা তারা তো তাদের মতো করে চিন্তা করেছে, শুধু আমার মতো চিন্তা করেছি তা তো না। আমি যেখানে আপনাকে একটু বলছি, সমাজের চিন্তার রূপান্তরটা এই লড়াই সংগ্রামের ভিতর দিয়ে তো ঘটে। আপনি ধরুন কোনো একটা ব্যাপার আমার সঙ্গে একমত হলেন না, কিন্তু প্র্যাকটিক্যালি লড়তে গিয়ে দেখলেন যে আমি এটা যেটা বলেছি এটা ঠিকই, আপনি আমারটা গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে আপনাকে আমার বিরোধী মনে হচ্ছে, কিন্তু আমার চিন্তা দ্বারাই তো আপনি কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছেন। সমাজ তো চিন্তা দ্বারাই পরিবর্তন হয়। সমাজে এই যে ধারণাটা আমাদের অনুমান যে সমাজে কিছু একজন কি ফেরেশতা নামতে হবে, আকাশ থেকে নাজিল হবেন, নেতা আসবেন, তারপরে সমাজে তিনি নেতা হয়ে পড়বেন, এটা তো পৃথিবীর কোথাও ঘটে নাই। আপনি ফরাসি বিপ্লবকে এর আগে ভোলতেরা ছিল না, বুদ্ধিভিত্তিক অবদান নাই। আপনি এর আগে যদি পাশ্চাত্যের যে আপনি পরিবর্তন দেখেন, ওখানে কি হেগেল নাই, ওখানে কি মার্কস নাই। আপনি অবশ্যই চিন্তা অবশ্যই নেতৃত্ব দেয়। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এটা বলতে চান যে আমার এই কথাটা বলে চিন্তাই কি রাজনৈতিক নেতৃত্ব দেয়, আনসার ইজ ইয়েস। আপনি যতক্ষণ পর্যন্ত না চিন্তাকে পরিচ্ছন্ন না করবেন, আপনার সমাজ কখনো আগাতে পারবে। যারা নেতৃত্ব দিল, হাসনাত, সার্জিস, মাহফুজ, তাদের কাউকেই তো সেইভাবে মানুষ চিনতো না, জানতো না আর কি। কিন্তু তারাই শেষ পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং সেই আন্দোলনটাকে সাকসেসফুল করলেন। এইটা কিভাবে সম্ভব হইল? এতে তো সব ইতিহাসে এটাই তো হয়। শেখ মুজিবকে কি আগে কেউ চিনত? আমি আপনাকে ইতিহাসটা বলি, আমরা তো সেই আমলের লোক, 60s লোক, ঠিক না? তো শেখ মুজিবুর রহমান সাহেব তো ছাত্রলীগের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন। শেখ মুজিবুর রহমান তো কিচ্ছু না, মুসলিম লীগ করেছেন। আমাদের হিস্ট্রি করেছেন পরবর্তীতে। না, মুসলিম লীগ করেছেন, উনি সোহরাওয়ার্দীর সঙ্গে ছিলেন। তো তিনি মুসলিম লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন। কিন্তু আজকে যে সেখান থেকে মুসলিম লীগ থেকে এটা পরিবর্তনটা হয়েছে আওয়ামী লীগে, হয়েছে না? তো এটাই তো সমাজের একটা লড়াইয়ের অংশ। আপনি তো এটা বিচ্ছিন্ন করতে পারবেন না। মানে আমরা এই যে ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস চিন্তা করি, এটা মারাত্মক ক্ষতি করে। এখানেও দেখেন ডক্টর ইউনূস একই ভুলটা করেছেন। উনি কী করে মাহফুজকে ধ্বংস করে দিল, নিয়ে গিয়ে বলে যে ম্যাট্রিকুলাস ডিজাইনার। ইতিহাস তো ভেবে হয় না রে ভাই, ইতিহাস তো চিন্তার রূপান্তরের ভিতর দিয়ে ঘটে। আপনি আমাকে যদি বলেন কি এটা কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, কেন নাকি এটি স্বতঃস্ফূর্ত বা সময়ের প্রয়োজন? কোনো আন্দোলনই স্বতঃস্ফূর্ত হয় না পৃথিবীতে। একটা ডিজাইন ছিল, ডিজাইন বলে কিছু না, আগে থেকে তৈরি করে ডিজাইন থাকে। সমাজের তর্ক স্বতঃস্ফূর্ত না, ডিজাইনও না। তাহলে বলছি, আমি ব্যাখ্যা করছি আপনাকে। সেটা হলো যে আপনি যখনই সমাজে কোনো চিন্তার তর্ক বিতর্ক চলে, যেমন ধরুন আমি খুব সহজ করে বুঝিয়ে বলি আপনাকে, আমাদের 1972 সাল থেকে তর্কটা কী ছিল? ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মবাদ। এবং আমরা 72কে ব্যাখ্যা করেছি কীভাবে, 71কে ব্যাখ্যা করেছি ইসলামের পরাজয় আকারে ব্যাখ্যা করেছি না? আমাদের তো চিন্তার জগতে এটাই ছিল যে ইসলাম পরাজিত হয়েছে, সেকুলারবাদ জয়ী হয়েছে। আবার সেখানে বাঙালি জাতিবাদটা আপনার এসছে। ফলে তার বিরুদ্ধে তো একটা দীর্ঘকাল লড়াই চলেছে। এই চিন্তাটা যে ভুল, এই বিভাজনটা ভুল, এটা তো মারাত্মক ভুল ছিল। কেন ভুল ছিল? কারণ আপনি তো 47-এ আমরা যখন লড়াই করেছিলাম, যখন পাকিস্তান যখন কায়েম করেছে, ওটা কি ভুল ছিল? ওটা তো ভুল ছিল না। কারণ আপনি 47 সালে পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে আমরা কী করেছি? জমির অধিকার চেয়েছি। 1953 সালে আমরা সেই জমির অধিকার ফিরে পেয়েছি। কী করে? যেহেতু আমরা এই মুসলমান প্রজারা আমরা ছিলাম প্রধানত কি কৃষক। আমরা তো এই বাঙ্গাল রেনেসা তথাকথিত বাঙ্গাল নবজাগরণের মধ্যে কী হয়েছিল? তখন যে এই বড় বড় চক্রবর্তী, ভট্টাচার্য, কি ঠাকুর, এই সাহিত্যের ক্ষেত্রে তো মুসলমানরা ছিলই না। আমরা ছিলাম কৃষক, আমরা ঘৃণিত হয়েছি, আমরা জমিদারদের দ্বারা নিষ্পেদিত হয়েছি, শোষিত হয়েছে। ফলে তারাই কিন্তু পাকিস্তান চেয়েছে। ফলে 47-এর আন্দোলনটা ছিল অত্যন্ত ইতিবাচক। এবং 47-এ যেহেতু আমার জমির সমস্যা,
সংকটটা মীমাংসা করা হয়েছে। ফলে আমি তখন ভাষা নিয়ে চিন্তা করতে পেরেছি, সংস্কৃতি নিয়ে চিন্তা করতে পেরেছি, শিক্ষা নিয়ে চিন্তা করতে পেরেছি। আমার ছেলেমেয়েরা কোনো দিন ডাক্তার হয় নাই, মুক্তার হয় নাই, বড় বড় কোনো জায়গায় যায় নাই। আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম 1920 সালে, আমার ছেলেকে পাঠালাম বিশ্ববিদ্যালয়ে পড়তে। ঠিক আছে, আমি মাত্র শিখতেছি, ইংরেজি তো শিখি না আমি 100 বছর। আমি ইংরেজি শেখা শুরু করলাম, তারপর আমার ছেলে যখন গেল বিশ্ববিদ্যালয়, আপনি গুলি করলেন তাকে। এটা তো মারাত্মক ব্যাপার। আপনি যখন আমার সন্তানকে গুলি করেছেন, যে সন্তানকে আমি পাট বিক্রি করে পাঠিয়েছি ঢাকা শহরে, মরিচ বিক্রি করে পাঠিয়েছি ঢাকা শহরে, আমি নিজে ইংরেজি বলতে পারি না। আমি তো আমার পরিবারের সেকেন্ড জেনারেশন ইংরেজি বলতে পারে, আমার বাবা একটু বলতে পারতেন অবশ্যই। এখন এটা একটু খেয়াল করেন রাজীব ভাই, আপনি তাহলে এটা কি কথা, এই ঘটনাটা মারাত্মক ধারাবাহিকতা আন্দোলন বলছেন, হিস্ট্রি ডেফিনেটলি, আন্দোলন, যুদ্ধ, নিঃসন্দেহে এরশাদ বিরোধী আন্দোলন, সব মিলে এটা। অবশ্যই আপনাকে তো ওভাবে তো ইতিহাসকে বুঝতে হবে, আমরা তো ইতিহাস নিয়ে কারবার করছি। আমি আপনাকে প্রথমে শুরুতে বলছিলাম একটু গল্প করবো আপনার সঙ্গে। হ্যাঁ, তো ঠিক আছে, কিন্তু গল্প আমাদের জানাবেন যে না এই যে জুলাইতে যে আন্দোলনটা শুরু, আমি এখন আসবো, আমি আপনার আকাঙ্ক্ষাটা বুঝতে পারছি, আপনি তো গল্প করতে চান, তো আমি কিছু তথ্য চান। আমি আপনাকে প্রথমত এই শুনুন, কোনো একটা যদি ছবি আপনি টাঙ্গাইতে চান, দেখাইতে চান, আপনার তো দেয়ালে টাঙ্গাইতে হবে। আপনি দেয়াল বাদ দিয়ে তো টাঙ্গাইতে পারবেন, হাওয়ায় টাঙানো যায় না। ফলে ইতিহাস কিন্তু এরকম, আপনি যদি পুরো প্রেক্ষাপট মনে না রাখেন, তাহলে কিন্তু কেন এই বিশেষ ছবিটা আপনার এই 2024 আমরা দেখলাম, আমরা ধরতে পারবো না। ফলে এই জুলাই গণঅভ্যুত্থানটা পুরনো যে ইতিহাসটা জমা ছিল তারই একটা মানে দিল, সে একটা সিগনিফিকেন্স সে দেখালো, তাৎপর্য সে দেখালো। সেটা কি, যে আমাদের রাষ্ট্র গঠনের গোড়ায় একটা মারাত্মক ভুল আছে। ফলে তরুণদের মধ্যে তো এই চিন্তাটুকু তো জাগাতে সময় লেগেছে, কষ্ট হয়েছে। বাট এমন না যে ফরার মধ্যে বলেছে তারা গিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, বাট এত সিম্পল না। ফলে আপনি পাঠচক্র হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, ছড়িয়েছে, পত্রিকায় প্রকাশ করেছি, পত্রিকায় গেছে, আমাকে গালি দিচ্ছে, আমার পক্ষে লোক এসেছে। এর মধ্যে দিয়ে কী হয়েছে, আমরা কিছু ব্যাপার পরিষ্কার বুঝতে পেরেছি। কি সেটা? 1 নম্বর, যে ধর্মনিরপেক্ষতা আর তথাকথিত ধর্মপক্ষপাত বা ধর্মবাদ, এই বিভাজন দ্বারা আমরা শেখ হাসিনাকে উৎখাত করতে পারবো না। এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যাপার। ফলে এটা 1 নম্বর। সেকেন্ড হলো, ওরা যখন ছাত্রদের আন্দোলন করছিল কোটা সংস্কার, ওটা ছিল যেহেতু তরুণ ছাত্ররা চাকরি পাচ্ছে না, বেকার, তার একটা অর্থনৈতিক কারণ আছে, এবং একই সঙ্গে সঙ্গে আমলা, সরকারি চাকরি পাওয়াটা বিরাট ব্যাপার। আপনি সরকারি চাকরি না পেলে মেয়েও বিয়ে দিচ্ছেন আপনাকে কাউকে, আপনি ওই বুঝতে পারছেন তো, তরুণদের কাছে আপনি তরুণদের দিক থেকে টাকা ব্যাপারটা বুঝেন। আপনি বিয়ে করতে কোনো ভালো মেয়ে আপনার সঙ্গে প্রেম করবে না, কারণ আমি সরকারি চাকরি করতে হবে। ফলে বিসিএসের জন্য সে সাংঘাতিক ব্যস্ত, সে তার নিজের ক্যারিয়ারের জন্য ব্যস্ত। তখন সে কোটা সংস্কার আন্দোলনে গেল। এখন খেয়াল করেন, কোটা সংস্কার থেকে যখনই আপনি বৈষম্যহীন জায়গায় পৌঁছালেন, এটা কিন্তু বিরাট রাজনৈতিক উল্লম্ফন, বিরাট উল্লম্ফন। কারণ ওটাই সমস্ত মানুষের ওই তার ক্ষোভটা, তার মনের যে ব্যথা, সে ব্যথায় গিয়ে এটা আঘাত। কোটা থেকে বৈষম্য বিরোধী সাংঘাতিক ট্রান্সফরমেশনটা, এটা সাংঘাতিক। আপনার পাঠচক্র, নিশ্চয়ই পাঠচক্র থেকে নিঃসন্দেহে আলোচনা হয়েছে অবশ্যই। কারণ আপনি তো আমলা হওয়াটা তো তরুণদের জীবনে লক্ষ্য হতে পারে না। আজকে আপনি দেখেন, আজকে একটা ছেলে আমলা হয়েছে, এখন সে আমলাকে নাহিদের কথা শুনতে হচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আপনি আমলা হয়েছেন, আর আমলার চেয়ে আপনি পাটুয়ারি তাদের চেয়ে বেশি শক্তিশালী। আপনি আমলা হয়েছেন, সে আমলারা গিয়ে এখন সার করতে হবে না এদের সামনে। আপনি বুঝতে পেরেছেন ঘটনাটা কী ঘটেছে? আপনি এই যে তরুণ একটা একঝাঁক তরুণ আসছে বাংলাদেশের সমাজে, এটা দুনিয়া কাঁপায় দিবে। আপনি আজকে দেখতেছি বহু স্টুপিড বারবার বলতেছি গণঅভ্যুত্থান মব হয়েছে, গণঅভ্যুত্থান এই হয়েছে, গণঅভ্যুত্থান ওই হয়েছে। ওদের ধারণা নাই ঘটনাটা কী ঘটছে। এখন তারা টের পায় না কী হয়েছে বাংলাদেশের পরিবর্তনটা। এখন ঘটনাটা হচ্ছে এই যে জায়গায় আপনি সমাজকে নিয়ে যেতে পেরেছেন, এবং তরুণরা তারা কি আপনার ধরনের যে রাইট উইং ইসলামিজম করবে? তারা এটা করবে না। তারা তো টের পেয়ে গেছে কোন ধরনের ইসলাম সে চায়, সে তো লড়তে নেমেছে। ফলে আপনি শুধু ওদের কথা বলেন, আপনি শিবির থেকে যেসব ছেলেরা গেছে অত্যন্ত ব্রিলিয়েন্ট, প্রত্যেকটা ছেলে আপনার নতুন নেতা তৈরি করেছে। গণ অভ্যুত্থান বাংলাদেশে এক ঝাঁক নতুন নেতৃত্ব তৈরি করেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। আপনি বলছিলেন যে এবং এটা রাজাবেদ শুধু অ্যাড করব, এটা একমাত্র বুদ্ধিবৃত্তিক কাজের মধ্য দিয়ে এটা ঘটে, এবং ব্যক্তির সাহস সবসময় সমাজে থাকে। সাহসী ব্যক্তি সমাজে সবসময় উপস্থিত থাকে, যতক্ষণ পর্যন্ত না সমাজে বুদ্ধিবৃত্তিক জগৎ। আজকে যেখানে আমি এসেছি, আমি আলাপে এসে আমি সাংঘাতিক খুশি। কেন এই ধরনের যখন আপনারা তুলবেন, তো এই চিন্তাটাকে যখন পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, সাধারণ মানুষকে বুঝাইতে
শিখাবেন যে ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না, এখানে নাহিদ কি মাহফুজ কি আপনার পাটোয়ারি কি আপনার হাসনাত কি সার্জিস এটা গুরুত্বপূর্ণ, ওরা ওদের নিজের গুণেই নেতৃত্বে এসছে। কিন্তু সমাজ এগিয়ে যায় বুদ্ধিবৃত্তিক বিকাশের দ্বারা। আমাদের কাজ এই যে আজকে আলাপের কাজ, আমার আপনার কাজ সেই বুদ্ধিবৃত্তিক দিশাটুকু দেওয়া। এটা হচ্ছে আমার দিক থেকে আপনার গল্প শুনতে চাই, মিনতি আর কি। জি। গল্প শুনতে চাই। সেটা হলো যখন আন্দোলন শুরু হলো, এরপরে ধীরে ধীরে এগোচ্ছিল, আপনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল, আপনি আপনার কাছে ঘন্টা যোগাযোগ ছিল ঘন্টায় নিশ্চয়ই। তো আন্দোলনটা তো গতি পেল মূলত সরকারের যে আচরণটা তখন ছিল। তাও না, এটা পুরোটা সত্য না। সরকারের আচরণটা আন্দোলনকে একটা কী বলে একটা ম্যাসিভ একটা বড় আন্দোলনের রূপ দিল। আপনি যখনই রাজাকার বললেন, ওকে আচ্ছা আমি এখানে একটু থিওরির সঙ্গে প্র্যাকটিসটা মিলিয়ে বলি, নাহলে বুঝবেন না। আমাদের সমাজে ওরা তত্ত্ব কী পড়তেছে, আমাদের সমাজে ইতিমধ্যে একটা ব্যক্তির আবির্ভাব ঘটেছে, আমার বইতে এগুলো আছে। ব্যক্তি আবির্ভাব মানে ব্যক্তির মর্যাদা। আপনি ব্যক্তির মর্যাদা খুব ইম্পর্ট্যান্ট। মানে আমাদের সমাজে আপনি যদি কাউকে গালি দেন, রিক্সাওয়ালাকে আমরা এখন মামা ডাকি, মনে আছে কি না? আমাদের সামনে রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা ডাকতাম, কিন্তু আমরা রিক্সাওয়ালাকে মামা ডাকি। ফলে রেসপেক্ট, ডিগনিটি, ব্যক্তির মর্যাদা ইম্পর্ট্যান্ট ইস্যু। এই ব্যক্তির মর্যাদাতে গুরুত্বপূর্ণ সমাজে এটা এসে গেছে। যখন ছাত্ররা আপনার এই লড়াইয়ের করতে নেমে যখন এই রাজাকার কথাটা শুনল, শেখ হাসিনা একটা আগুনে ঘি ঢাললেন। কেন? যেহেতু সমাজে যখন ব্যক্তির মর্যাদাটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে, উনি টের পান নাই সমাজ বদলে গেছে। ফলে তরুণরা রাগে ক্ষোভে ফেটে পড়ল। আমি রাজাকারের নাতি বলছি, এটা সাংঘাতিক রকম গালি। আমাদের কাছে হয়তো গায়ে লাগতে নাও পারে, কিন্তু সেটা বড় কথা। যারা আন্দোলন করছে সে তো রাজাকারের সন্তান আকারে নামে, সে তার অধিকারের জন্য দাঁড়িয়ে। ওই সময়কার কোনো গল্প কি আপনি আমাদেরকে একটু শেয়ার করবেন? হ্যাঁ, আমরা কেউ জানি না। না, এটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনি প্রথমত গল্পটা হচ্ছে, সেখানে গল্প বলবো না, এবারে আপনাকে যাতে দর্শকরা ভালো করে বুঝতে পারে। প্রথম কথাটা হচ্ছে যে এই তর্কগুলো তো চলছে। ধরুন আপনি যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে প্রথমবার, যখন নুরুরা যখন এলো, আপনি ওদেরকে ধরুন, এখন ওদের সেই হিসেবে তাদের কিছু ব্যর্থতা আছে, তারা ঠিক আন্দোলনের যেই নেতৃত্বটা তাদের হাতে আসতে পারত, কিন্তু তাদের নিজেদের কিছু ভুলের জন্য তারা এটা হয়তো তারা পারে নাই। তো তখন নুরুর সঙ্গে তো আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল, রাশেদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠতা ছিল। ফলে কোটা সংস্কার আন্দোলন তো ইতিবাচক। আবার সেই সময় কোটা সংস্কারের ইতিবাচক দিকটা বলি, এটা হচ্ছে ওদের কৌশলগত দিক। আপনি আজকে ধরেন নুরুর ব্যাপারে আমার অনেক সমালোচনা আছে, রাশেদের ব্যাপারে অনেক সমালোচনা আছে, কিন্তু কৌশলটা তো তারা আবিষ্কার করে গেছে যে আপনি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে শেখ মুজিবের ছবি সামনে দিয়ে আনাতে হবে, কারণ আপনি রক্ষা করতে পারবেন না। এটা তো কৌশলগত হতে অ্যাডমায়ার করতে হবে আপনাকে। আপনি যখন জানেন যে আপনি যদি ভিন্ন একটা রাজনীতিকে আনছেন বা হাসিনাকে উৎখাত করতে চান বা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, তো এই গভর্নমেন্টকে আপনাকে রাখবে নাকি? একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি কী কৌশল লড়াই করবেন? আপনি কৌশল লড়াই তো একটা কৌশল লাগবে, আপনি কী করে লড়বেন? ঠিক আছে, ওকে। ফলে সেটাই সেই কৌশলের অংশ ছিল বঙ্গবন্ধুর ছবি, এবং সেই কৌশলের অংশ ছিল 24-এ যে স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য। যদি সেই কৌশল অবলম্বন না করতো, আপনি কি মনে করেন কোটা সংস্কার আন্দোলন দাঁড়াতে পারতো রাস্তায়? আপনি আমাকে বলেন না, আপনি আমাকে বলেন, তো আমাকে জিজ্ঞেস করছেন, আপনি ঠিকই করছেন যারা, তখন তো একটা তর্ক ছিল এগুলো। তো আপনাকে তো আন্দোলনটা তো গড়ে তুলতে হবে তরুণদের মধ্যে। তার আমি বলছি কেন, কারণ যার পাঠচক্রের আলোচনার মধ্যে নিশ্চয় ছিল এগুলো, এটা ছিল ডেফিনেটলি। এটাই আচ্ছা, এই কৌশল নিঃসন্দেহে কৌশলগত শুধু ইম্পর্টেন্ট, নীতি এবং কৌশল তো এক না। আপনি তো কৌশল গ্রহণ করেন, শুধু বঙ্গবন্ধুর ব্যাপারটা তো ভিন্ন। আমি শেখ মুজিবের জীবনী কোনদিন বঙ্গবন্ধু বলি না, এখনও বলবো না, কারণ বঙ্গবন্ধু হবার একমাত্র যিনি হতে পারেন তার নাম হচ্ছে শের বাংলা ফজলুল হক, যিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। শেখ মুজিব তো খণ্ডিত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, ফলে তিনি তো বঙ্গবন্ধু হতে পারেন না। বঙ্গবন্ধু একমাত্র শের বাংলা ফজলুল হক হতে পারে। তো সেই তর্কে আমি যাচ্ছি না এখন, সেটা বড় কথা না। আওয়ামী লীগের যে ইতিবাচক যে ভূমিকা ইতিহাসে, সেটা আমরা আলোচনা করব। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আপনি যখনই দেখছেন আপনার শক্তি, ফ্যাসিস্ট শক্তি আপনাকে হামলা করছে, দাঁড়াতে দিচ্ছেন, আপনি কিছু করতে পারছেন না। আপনি মিডিয়া থেকে আরম্ভ করে সর্বত্র তাদের দাপট এবং তাদের ক্ষমতা। তো আপনি তো একটা না একটা কৌশল তো আপনাকে করতে হবে যাতে আপনার কথাটা সামনে আনতে পারেন। ওকে, এটা একটা কৌশল ছিল। আরও কি কোনো কৌশল অবলম্বন করা হয়েছিল সেই সময়? এরপর তো আমি বললাম যে বৈষম্যহীন বলা। আচ্ছা, হ্যাঁ, আপনি কোটা সংস্কারকে যখন বৈষম্যহীন বলছেন, এটা তো বিরাট রাজনৈতিক রূপ, মানুষকে আরও ইনভলভ করা। নিশ্চয়ই তখনই তারা জনগণের নেতা হয়ে গেল। আগে তারা ছিল ছাত্রদের নেতা।
যখন তারা এটাকে বৈষম্যহীন বলতো, তারা জনগণের নেতা হয়ে গেল এবং জনগণের নেতার জন্য অপেক্ষা করছিল দীর্ঘকাল। এবং সেটা ধরুন আজকে এই বিএনপি সেটা ধরতে পারে নাই। আচ্ছা, এই এটা তো হিস্ট্রি। বিএনপির আলোচনায় পরে আসবো। তাহলে কোটা আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, নুরুল হক নুরু এবং রাশেদদের ওইখান থেকে আমি শুরু, কথাটা বলছি যে প্রত্যেকের ঐতিহাসিক যে পরবর্তীকালে স্বীকার করতে হবে। ওখান থেকে পরে বৈষম্যহীন আসলো। তারপরে আস্তে আস্তে এই আন্দোলন এগোতে এগোতে ওরাও কোটার কথা বলছিল, পরে শেষ পর্যন্ত গিয়ে সরকার পতনের এক দফায় আসলো। এক তাইলে দফা আসে না, এক দফা সেটা একটা বিরাট তর্ক। সেটা সেই গল্প শুনতে চাইলে বলছি আমি। আপনার কি কখনো মনে হয়েছে এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের, এই গণ আন্দোলন চলার সময় যে এটা হয়তো কি সফলতার দিকে যাচ্ছে না বা কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে? হ্যাঁ, আমার কাছে আমার কাছে মনে হয়েছিল যে এটা ব্যর্থ হবে। কখন, কিভাবে, কেন মনে হলো? আমি সবসময় ব্যর্থতার কারণটা বলছি, সাংবাদিকদের জন্য এবং বুদ্ধিজীবীদের জন্য। দেখুন, এখনও পর্যন্ত সাংবাদিকরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলে না। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করি নাই। আমরা করেছি কি উপদেষ্টা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ধারণা অফিসিয়ালি তো এটার নাম অন্তর্বর্তী সরকার। না, বলতে পারে না। বললে তো সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল, আপনারা কী করে অন্তর্বর্তীকালীন সরকার এলেন? আপনাদের শেখ হাসিনার সংবিধানে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা উপদেশ দেওয়ার জন্য আসছেন চুপ্পুকে। কোনো সাংবাদিকদের প্রশ্ন করে নাই। তার তো উচিত ছিল ডক্টর ইউনূসকে প্রশ্ন করা, আপনি কী করে অন্তর্বর্তীকালীন সরকার হন? অন্তর্বর্তীকালীন সরকার তো একটা লিগ্যাল টার্ম। অন্তর্বর্তীকালীন সরকার তো একটা শুধু লিগ্যাল টার্ম, এটা পলিটিক্যাল টার্ম। যে আপনি একটা ব্যবস্থা ভেঙে গেছে, আরেকটা নতুন ব্যবস্থা আসবার আগে যে সরকার থাকে তাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। না, এটা তো সরকার গঠন আন্দোলনের পরের কথা। আমি যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার একটা তো এটা তো কনসেপ্ট। এই আলাপে আসবো। অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনের 5ই আগস্টের পরের কথা। আপনি যেটা বলছিলেন যে আন্দোলন যখন চলছিল তখন কি আপনার বলছিলেন যে আপনার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আন্দোলনটা ব্যর্থ? না, আমার প্রথম থেকে মনে হচ্ছিল এটা বাংলাদেশ এই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক। কেন মনে হচ্ছিল? প্রথমত শ্রমিক নাই আন্দোলনে, নাম্বার ওয়ান। আমার দ্বিতীয়ত মেয়েরা এসছে, কিন্তু মেয়েরা ঠিক সেভাবে আজ আমরা যেভাবে দেখেছি এটা নাই। বাংলাদেশের যে ইকোনমিক এলিট ক্লাস সে নাই, কারণ সে তো ইতিমধ্যে লুটের রাজনীতিতে পরিণত হয়েছে। এলিট ক্লাস তো কখনোই কোনো আন্দোলনে থাকে অবশ্যই, নাহলে কেমন আপনি 72-তে কেমনি আপনি আসেন? অবশ্যই আসে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি এই পুরো গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, তারও তো স্বার্থ আছে। সে এই ফ্যাসিস্ট। আচ্ছা, ওরাও ছিল না তারপর? ডেফিনিট, ওরা প্রকাশ্য। আপনি যখন বলেন যে আমরা শেখ হাসিনার সরকারই চাই, আমি মনে আছে না ব্যবসায়ী কী বলতেছে? আপনি ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলতেছে আমরা শেখ হাসিনার সরকারই বারবার চাই। আপনি আজাদ সাহেব বললেন না যে সুমনে গান গায়, ভুলে যাচ্ছেন কেন এগুলা রাজা ভাই? বলছে তো এরা। তাহলে ওরা তো গণঅভ্যুত্থান বিরোধী ছিল, ওরা লুটেরা মাফিয়ার তো গণঅভ্যুত্থান বিরোধী ছিল। তো আপনি সেই জায়গাতে তো আপনি কোনো, আমার মতো একটা, আমি যে একটা বুদ্ধিবৃত্তিকভাবে দেখি, আমি তো মোটেও চিন্তা করিনি যে এটা সফল হবে। তখন শেষ পর্যন্ত সফল হয়েছে। কিন্তু বলছি, আপনি গল্প শুনতে চান তাহলে অপেক্ষা করতে হবে, বলতে দিতে হবে। তখন আমাদের মনে হচ্ছে যদি আপনি ব্যর্থ হয় তাহলে এই ছেলেগুলো যাবে কোথায়? একমাত্র পশ্চিমবঙ্গে, আর তো কোথায় জায়গা নেই। আপনি তো মাইনে যেতে পারবেন না, এতে মারা পড়বে সবগুলো। আপনি তখন ভুলে যাবেন না। তখন একটা জিনিস জন্য আমি এখন পাবলিকলি, মমতা ক্ষমতায় নাই, তৃণমূল ক্ষমতায় নাই, কিন্তু মমতাকে আমি এখন একটু তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। মমতা তখন একটা কথা বলেছিলেন যে পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে দিল্লি সিদ্ধান্ত নেয়, আমার এখানে সিদ্ধান্ত নেবার কিছু নাই, কিন্তু যদি কেউ এসে দরজার টোকা দেয়, ঢুকতে চায়, আমি কিন্তু ঢুকতে দেব। দিস ওয়াজ রেসপন্স, তার দিক থেকে গ্রিন সিগন্যাল যে গণঅভ্যুত্থান। কোনো যোগাযোগ আমাদের দিক এটা তো সব কথা আমি পাবলিকলি বলতে পারবো না। ধরে নিচ্ছি যে একটা যোগাযোগ, আপনি যদি এটা ইঙ্গিতটা ধরতে পারেন, আপনার পাঠকরা বুঝতে পারবে। তাহলে আজকে তৃণমূলকে যে উৎখাত করা হলো আজকে বিজেপি, এর তো শাস্তি সে ভোগ করে। তৃণমূলের যে দোষ আছে অনেক, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থান তো একই সঙ্গে আপনি বিজেপির উত্থানকে আপনার ত্বরান্বিত করেছে। ফলে আপনি তো পলিটিক্স তো বিচ্ছিন্ন না, আমরা তো একটা বিচ্ছিন্ন জায়গায় বাস করি না, আমরা একটা গ্লোবাল একটা পরিবেশের মধ্যে বাস করি। ফলে আজকে গণঅভ্যুত্থানটা বাংলাদেশে হয়ে গেছে, এবং এই গণঅভ্যুত্থান বিজেপিরকে আরও শক্তিশালী করে নিশ্চয়ই করেছে। সেই কারণে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হটানো সম্ভব, নিশ্চিত হঠাৎই হতো দিল্লিকে, কারণ দিল্লি তো প্রাণপণ চেষ্টা করছে। কারণ আপনি শুনুন, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে যদি একটু নিজের পায়ে দাঁড়ায়, আপনি কি মনে করেন ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ গিয়ে দিল্লির সঙ্গে থাকবে?
আপনি তো দিল্লিকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র। আপনি শুধু এটা হিন্দুত্ববাদী আগ্রাসনের ব্যাপার না, বাংলাদেশকে যে এত দীর্ঘকাল কাঁটাতারের বেড়ার মধ্যে সস্তা শ্রম সরবরাহকারী একটা দেশ আকারে রাখা এবং আপনার ক্রমাগত তাকে শোষণ করা, এটা তো দিল্লির শুধু অর্থনৈতিক শোষণ না, এটা তার রাজনৈতিক কৌশলের অংশ। কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সফল হওয়া মানে হচ্ছে অসম্ভব দিল্লির পক্ষে এই পূর্বাঞ্চলকে নিজেদের অধীনে রাখা। এটা আমাদের গণঅভ্যুত্থান যদি দিল্লির হাত বিজেপির হাত শক্তিশালী করে থাকে, আমরা কি সেটা বুঝে করলাম না বুঝে করলাম? না বুঝে, এটা তো আপনি ইতিহাস তো আপনাকে জিজ্ঞাসা করে ঘটবে না। আপনার এই প্রশ্নটা কিন্তু ঠিক হবে না। ইতিহাস আপনাকে জিজ্ঞাসা করে ঘটবে না। আমি বিজেপির বিরুদ্ধে এখন আমি যখন কথা বলছি, এখন কিন্তু আপনার দিল্লি কী হচ্ছে দেখছেন তো আপনি, ওই যে ককরোচ পার্টির, তো দিল্লি অলসো লিসেন টু দ্য মিউজিক, দিল্লিও কিন্তু গান শুনতেছে গণঅভ্যুত্থানে। ফলে আপনি ভাববেন না যে কেউই ইতিহাস থেকে হাত থেকে মুক্তি পাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার এক পর্যায়ে মনে হচ্ছিল যে আন্দোলন সফল হবে। সেটা হচ্ছে আমি তো একটা বুদ্ধিজীবী আকারে যেটা চিন্তা করি, রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে কৌশলগত কী হতে পারে, সঠিক হতে পারে কি না। তখন স্বভাবতই আমার কাছে মনে হচ্ছে যে যখনই আপনি পশ্চিমবাংলা এই একটা দৃষ্টিভঙ্গি তারাও এখান থেকে চেয়েছে, এবং শেখ হাসিনার প্রতি তাদেরও কিন্তু এক ধরনের সমর্থন, তারা চলে যাচ্ছিল, কারণ তারা দেখেছে যে এটা আসলে একটা ফ্যাসিস্ট শক্তি এবং একটা রূপান্তর তারাও চাইছে, সেটা তো ইতিবাচক। ফলে সেটা একটা আমাকে সাহস জুগিয়েছে বলবো, কারণ আমি তো ব্যর্থ হতে পারত। কিন্তু এখন আমরা এই শেখ হাসিনার যে পদত্যাগের তর্কটা তখন ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট তর্ক, যেটা আপনি যে গল্প শুনতে চান এটা সবচেয়ে ইন্টারেস্টিং কারণটা ছিল তখন কী তর্ক ছিল? তর্ক ছিল পদত্যাগ, পতন এবং রাষ্ট্র ব্যবস্থা রূপান্তর, তিনটা। পদত্যাগ চেয়েছে কিন্তু সেনাবাহিনী, পদত্যাগ কিন্তু চেয়েছে চুপ্পু, পদত্যাগ কিন্তু চেয়েছে দিল্লি। হাসিনা স্বরূপ, হাসিনাকে আমরা দিল্লি রেখে দেব, ফলে পদত্যাগ হবে, ব্যবস্থা যা আছে তেমন থাকবে। এটা হচ্ছে একটা কৌশল। আরেকটা আন্দোলন কি চায় না এই পদত্যাগ? আন্দোলন তো চেয়েছে ফ্যাসিবাদের বিলোপ, ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ, নতুন গঠনতন্ত্র, এটা চেয়েছে আন্দোলন। তার মধ্যে পদত্যাগ না, পদত্যাগ তো তাদের মূল দাবি। পদত্যাগ আমরা এর আগে থাকে, এর মধ্যে ভুল এটা। তারা এই কী ছিল, এক দফা এক দাবি, এর সাথে কবে যাবে, এই তো ছিল না। এটা করে তো আমরা যে গেলাম 2013 সালে এরশাদ বিধান। 24-এর এক দফা তো ছিল শেখ হাসিনার পতন। হ্যাঁ, পতন, আর কিন্তু আপনার তার পাশাপাশি ছিল ফ্যাসিবাদের বিলোপ। বলছি এই যে শব্দ সাংঘাতিক ইম্পর্টেন্ট রাজা ভাই, এই শব্দগুলি কি আপনার পাঠচক্রে অবশ্যই এখানে শেখানো? ডেফিনেটলি শুনুন, তাহলে শুনতে যাচ্ছেন শুনুন। আচ্ছা, আমি এই প্রসঙ্গেই শুনবো, আপনার সঙ্গে আরও গল্প হবে। এই যে আমরা আন্দোলনের মধ্যে দেখলাম যে অনেকগুলি ইউনিক ধরুন প্রোগ্রামগুলি যেগুলো দেওয়া হচ্ছিল, ইংরেজিতে দেওয়া হচ্ছিল, এবং নতুন ধরনের আন্দোলনের নামগুলো নতুন ধরনের। এইটা কোথেকে আসে? এটা এসছে যে এটা কিছুটা হীনমন্যতা থেকে এসছে। হীনমন্যতা নিশ্চয়ই। আপনি ইংরেজি ভাষা নিজের ভাষা ব্যবহার করছেন, হীনমন্যতা না? আপনি ঢাকা না, আমি এটা সমর্থন করি না, কিন্তু সেটা বড় কথা না। আপনি ওদেরকে কিছু বলেছিলেন? নিশ্চয়ই বলেছি, আমার লেখা ফেসবুকে। ওদের কি যুক্তি ছিল? ওদের জেনজির বিরুদ্ধে তো আমি লিখেছি, তখন জেনজিকে সামনে আনতে চাচ্ছিল। তো জেনজি তো আপনার মাইক্রোসফট, ওই যে বিদেশি কর্পোরেশনগুলোর আপনার, তাদের কি মনে হয় ইংরেজিতে কেন তারা আন্দোলনের প্রোগ্রাম দিল? তরুণরা যেটা তারা মনে করেছে মোবিলাইজ করতে সহজ, কমিউনিকেট করতে সহজ, ওদের মধ্যে ওরা যারা তরুণ ওই বয়সে, যারা ফেসবুক পড়ে, যারা ফেসবুক চালায়, তারা তো এইটা দ্বারা অভ্যস্ত। জেনজিদের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তাদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, ফলে তারা মনে করেছে এটা তারা দ্রুত মোবিলাইজ করতে পারে। হয়তো তারা সঠিক, আমার কোনো অসুবিধা নেই। এটা তো ইন্টারেস্টিং তর্ক, আমরা তো রাখবো ওই তর্কগুলো। কিন্তু আমার দিক থেকে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের ভাষায় সাধারণ মানুষের কাছে কথাটা পৌঁছাতে না পারবেন, আপনি এই ধরনের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। খুব সিম্পল। আচ্ছা, আপনি বলছিলেন আপনি বুঝতে পেরেছেন কথা কি বলছি আমি? না, বুঝছি। আমি যেটা জানতে চাই, নিজের ভাষায় কথা বলতে পারা। কিন্তু আপনি বলছিলেন যে আপনার মনে হচ্ছিল যে অনেকে এখানে নাই, শ্রমিকরা নাই, নারীরা সেভাবে তখন আসে নাই, কৃষক নাই, এলিট শ্রেণী নাই, কিন্তু তারপর আলটিমেটলি তো আন্দোলন সফল হয়ে গেল। শেখ হাসিনা গেছে, ব্যবস্থাতে রয়ে গেছে। ফলে গণ অভ্যুত্থানের যেই মূল যেই ব্যবস্থার বদল, ব্যবস্থা তো বদল করতে পারেননি। যদি ব্যবস্থা বদল করতে হতো তাহলে কি বিএনপি ক্ষমতা আসতে পারত? ছাত্র মুভমেন্টের একটা বড় লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হটানো। নো, এটা ভুল ধারণা, এটা আপনাদের ইন্টারপ্রিটেশন, এটা আপনাদের ইন্টারপ্রিটেশন। আপনি যদি এক দফার প্রথম কথাই তো ছিল
কি শেখ হাসিনার পদত্যাগ? নো, তারা সবসময় বলতেছে যে ব্যবস্থার বদল চাই। আপনি এটা সেটা পরে এসছে। নো, সবসময় ছিল ব্যবস্থার বদল চাই। আপনি তো ব্যক্তির পতন তো তারা এর আগে দেখেছে রাজা ভাই, আপনি কেন এটা ভুলটা করছেন? ব্যক্তির পতন কি তারা এরশাদের সময় দেখে নাই? এরশাদকে যখন সরানো তখন কি হলো? ব্যক্তিকে সরাই দিলাম, তারপরে মধুর সাহেব কারণ বানালাম, এই ভুলে গেছেন না আপনি? সংবিধান রেখে দিয়েছেন তো, ছাত্ররা শিখেছে ইতিহাস থেকে। তরুণদেরকে এত বোকা ভাবি কেন আমরা? ওরা কখনোই কিন্তু একটা ব্যক্তির পদত্যাগ চায় না, কিন্তু গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য বামপন্থীরা তখন ব্যক্তির পতনের কথা বলেছে। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাহিদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে এই যে ফ্যাসিবাদ বিরোধিতা, ফ্যাসিস্ট শক্তির বিরোধিতা এবং ফ্যাসিস্ট ব্যবস্থা আমরা উৎখাত, এই 3টা আলাদা কাজ। এই 3টা কথাই বলতে হবে তাকে এই 3 তারিখের সভায়। কিন্তু পরবর্তী আরও বিভিন্ন অংশীজন গণবাদ, আরও তো আমরা তো একা না, আরও অনেকে আছে। তার মধ্যে শেষ পর্যন্ত সে তার নিজের দ্বারা, তার নিজের যে বুদ্ধিমত্তা, তার যে নেতৃত্বের যে ক্ষমতা, সে জায়গায় দাঁড়িয়ে সে অন্তত ফ্যাসিবাদের বিলোপ কথাটা বলেছে। যখন সেটা বলতে পেরেছে, তারপর দিন ফেসবুকে আমি ডিটেল লিখলাম যে নাহিদ ফ্যাসিবাদ বিলোপ বলতে কী বুঝিয়েছে। কারণ আপনাকে তো আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে, আপনি বিভিন্ন রকম গ্রুপ, আর তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে, মনে রাখেন এগুলো। সেফ হাউসে তো মজক ধোলাই হয়েছে। ফলে যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলতেছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে এবং ব্যবস্থা যা আসছে তেমন। শেষ করি রাজা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। সেফ হাউসের কথা বললেন, রাইট, আসি এটাই শেষ করি, নয়তো বুঝবেন না সেফ হাউসের রোলটা কী ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কী করেছিল এর আগে মনে আছে আপনার? যখন শাহবাগের সময়, তখন এর যারা শাহবাগে নেমেছিল এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়ে তারা শাহবাগে নেমেছিল এবং দিল্লি সরাসরি এটাকে সমর্থন করেছিল। তো সেফ হাউসে যখন ছিল ওটাই তো তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে তোমরা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র এটা চেয়েছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা। আমি তো আপনাকে তথ্য আকারে বলতেছি। আচ্ছা, সেফ হাউসগুলো কাদের? মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, তাদের তত্ত্বাবধানে এম্বাসি চালিয়েছে। এখন আপনি এম্বাসি চালিয়েছে আর বিভিন্ন রকমের এম্বাসি। সেখানে কারা কারা ছিল ওই সেফ হাউস? এটা তো আমি এখন তো বলাটা আমার পক্ষে ঠিক হবে না কথাটা। এটা তো পাবলিক আন্দোলনে যারা নেতৃত্ব আন্দোলনে সকলকে ছিল না আন্দোলনে সেফ। আচ্ছা, আমি খালি তথ্য দিতে আপনি বুঝবেন। আন্দোলনে নেবার জন্য, সেফ হাউসে নেবার জন্য যখন নাহিদ এই অসুস্থ হয়ে যখন গণস্বাস্থ্যে ছিল তাকে নেবার জন্য মার্কিন এই এক সেফ হাউসে নেবার জন্য একটা গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফলে এই যে অভ্যুত্থানের অন্তরালে এইসব কাজগুলো চলছে তো। তাহলে সেফ হাউসের মধ্যে তার নাই যায়নি, এটা আমরা একটা উদাহরণ। অনেকে গিয়েছিল নাকি? অনেকে তো বাধ্য হয়ে গেছে। আপনি তো তখন তো, এখন তো বাঁচার জন্য জীবন, তাও না আপনি ওরা যে ভীতু তাও তো না। সেই পাশ তো তাদের কোথাও না কোথাও তো তাদেরকে থাকতে হতো। তারা তো প্রত্যেকে চেষ্টা করেছে কোথাও না কোথাও থাকার জন্য। অনেকে তখন ঢাকার বাইরেও ছিল, কিন্তু ঢাকাতে থাকাতে খুব গুরুত্বপূর্ণ। বাসায় তো থাকতে পারে, বাসায় থাকতে পারছে না। আপনি ঢাকা শহরে তো থাকা কঠিন তখন, কারণ আপনি এখনকার যে ডিজিটাল নজরদারি এখন যেভাবে করতে পারেন এটা খুব ডিফিকাল্ট। এই আপনি তাহলে আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা বললেন, সেফ হাউসের কথা বললেন, তার মানে এই আন্দোলনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে যেটা শোনা যায়, সেটা কিছুটা সত্য। কেন শোনা যায়? কেন প্রথম থেকে ঘোষণা দিতে করেছে তারা। আমি একটু আসি আপনাকে, শোনা যায় কেন বলেন? আপনি যে সাংবাদিক, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চায় না, এটা প্রথম থেকে চায়, নাথিং রং অ্যাবাউট ইট। এবং তার আগে আমি তখন আপনি মনে আছে কিনা আপনার, আমি গণ অধিকার পরিষদে এই যে নুরুদের অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের এত পরিশ্রমের দরকার নেই। আমাদের কাজ হবে রাষ্ট্রটা কী করে বানাবো। এটা তো আমার আছে ইতিমধ্যে, ভিডিও দেখলে আপনি দেখবেন, এটা বলতেছে আগেই বলতেছে।
তো নতুন তো কিছু না। ফলে গণ অভ্যুত্থানের মধ্যে তো যারা সত্যিকার নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে একটা নতুন রাষ্ট্র গঠন করতে যে তরুণদের আপনি এখন দেখছেন, তারা তো নতুন রাষ্ট্রে যাচ্ছে এবং তারা তো এটাও জাতীয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনাকে সরাতে চায়। ফলে স্বভাবতে সেটা খালি সরালে তারা সন্তুষ্ট ছিল না, তারা তো নতুন একটা রাষ্ট্র গড়বার জন্য এখনও লড়াই করতেছে রাস্তায়। তো সেদিকটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূরাজনৈতিক স্বার্থের জায়গায় সে এই ভূমিকাটা পালন আপনি করে। আরও বলেছেন কিছুদিন আগে, যেটি নিয়ে একটু ডিবেটও হইল, যে আপনি বলেছিলেন যে হ্যাঁ, ক্ষমতা কে আছে, ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, এরকম একটা। না না, আমি তো বলি মানে যদি ক্ষমতা আছে, আমি এখনও বলি এটা তো বলার তো কিছু না, এটা লজ্জিত আর কি আছে। আপনি পুরো ভূরাজনৈতিক বাস্তবতা এটা। আপনি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে ইসরায়েলের হাতে আছে, আসল কি রাষ্ট্র বলে কিছু আছে নাকি? আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি কিছু আছে বলেন? আজকে তো শুনুন, ইসরায়েল আচ্ছা আমরা আমরা না না, এটা শেষ করি, এটা সংক্ষিপ্ত, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি আপনাকে, দেখুন আজকে তথাকথিত সোকল স্টেটের ধারণাটা আগের মতো নাই রাজা ভাই। আজকে স্টেট কন্ট্রোল করে কর্পোরেশন, তাদের অধীনে স্টেট। ফলে আজকে ইসরায়েলের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র। ফলে আমরা খালি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র করছি এটা বললে কিন্তু আমরা পুরোটা বুঝবো না। কারার মার্কিন যুক্তরাষ্ট্রের 4-5 পক্ষ আছে, তার পেন্টাগন একরকম, সিআইএ একরকম, FBI একরকম, ইভেন তাদের প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত যেসব প্রতিষ্ঠান তা আলাদা। ফলে এত সিম্পল না তো ব্যাপারটা। ফলে যে কোনো গণ অভ্যুত্থানকে যদি আপনি আসলে গাইড করতে চান, এমনকি আজকে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বাংলাদেশকে একটা অর্থনৈতিক বিকাশের দিকে নিতে চান, তাহলে ভূরাজনৈতিক সমীকরণ তাকে ভালো করে বুঝতে হবে। তিনি কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না, করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে দুর্বল দেশের নাই। তিনি পারবেন যদি জনগণকে সঙ্গে নিয়ে আগান এবং ভূরাজনৈতিক সমীকরণটা ভালো করে বুঝেন। এটা অনেকটা দাবা খেলার মতো, আপনাকে বুঝতে হবে কোন চালটা দিলে আপনার প্রতিপক্ষ কোন চাল। ওকে, আপনি বলছিলেন 2 তারিখে আপনার সঙ্গে নাহিদের কথা হচ্ছিল। আপনি তো এই বিভিন্ন সময় তো আপনার সঙ্গে কথা তাদের হচ্ছিল। আপনার কাছে কখন কখন আপনি বুঝলেন বা মনে হচ্ছিল যে আন্দোলনটা ঠিক পথে আছে অথবা নাই? তাদের আমি বলবো যে তাদের দুর্দান্ত সাফল্য হলো ওরা গণ অভ্যুত্থানটা করে ফেলতে পেরেছে। এবং আমি মনে করি যে তাদের, আপনি বলছিলেন যে আপনার মনে হচ্ছিল ব্যর্থ হবে, কিন্তু না না সেটাই বললাম, এই জন্য বললাম যে তাদের এই দুর্দান্ত সফলতা ওখানে। কী করে হলো এটা? একটা হচ্ছে যে প্রথমত আমরা এভাবে আগাই, আমাদের চোখের সামনে দেখলাম গণ অভ্যুত্থান হয়েছে। আমি মনে করি যে 5 তারিখ থেকে 8 তারিখের সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল। ওই সময়টায় তারা কতগুলো সিরিজ অফ ভুল করেছে। এই সিরিজ অফ ভুলের জন্য আমি তাদেরকে দায়ী করি না, এটা বাংলাদেশের বুদ্ধিভিত্তিক শ্রেণী এবং বাংলাদেশের সাংবাদিকদের জন্য দায়ী। কারণটা হচ্ছে, আপনি খেয়াল করেন, বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে, একাডেমিক মহলে, বুদ্ধিজীবী মহলে, এমনকি সাংবাদিক মহলও এখনও পর্যন্ত সরকার এবং রাষ্ট্রের ফারাক বোঝে না। সরকার এক জিনিস, রাষ্ট্র গঠন এক জিনিস। মানে গণ অভ্যুত্থান তো আমরা একটা সরকার গঠন করার জন্য গণ অভ্যুত্থান করি না, এটা নতুন রাষ্ট্র গঠন করার জন্য করেছি। ফলে নতুন রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কী কী ধরনের দাবি, কী কী ধরনের পদক্ষেপ আনতে হবে, এটা সম্পর্কে সমাজের যে স্তর, চিন্তার যে স্তর, এই স্তরটা অত্যন্ত পশ্চাৎপদ। ফলে আমি বলবো তরুণরা তো একদমই ব্যর্থ হয়নি, তরুণরা তার শিকার হয়েছে। এখন দেখেন আজকের কথা তরুণদের বিরুদ্ধে কথা বলে, বিশেষত বামরা, মানে এই যে স্টুপিড বামরা, যারা সারা জীবন কোনো ইতিবাচক কিছু ভূমিকা পালন করে নেই, তারা প্রমাণ করতে ব্যস্ত যে আপনার এই তরুণরা একটা মব করছে এখানে। তাই গণ অভ্যুত্থানটা মবের কারণে হয়েছে। এই যে তাদের কোনো ইতিহাস জ্ঞান নাই, কোনো ধারণা নাই, এর ফলে কিন্তু আমরা এই 5 থেকে 8 তারিখে এই ঘটনাটা ঘটেছে। কেন? কারণ আপনি তো সমাজের মধ্যে চিন্তাই নাই যে আমার গণ অভ্যুত্থানের পরে আমাকে অবিলম্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং সেই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা এবং সে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার জন্য একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। এটা হতে পারত বামদের দিক থেকে পরিষ্কার নীতি। বামরা কি এখন রাজনীতিতে এত বেশি প্রভাবশালী? আমি তো বাম, অবশ্যই প্রভাবশালী। আপনি আমাকে বাদ দিচ্ছেন কেন? না না, আপনি তো অবশ্যই প্রভাবশালী। হ্যাঁ, তাহলে আপনি তো ব্যক্তি হিসেবে আপনার যারা ওরা তো আপনাকে আধ্যাত্মিক গুরু হিসেবে মানে। কারা? এই যে হাসনাত স্যার, যে কার্ল মার্ক্স আধ্যাত্মিক গুরু ছিল না? আপনি এইসব শব্দগুলো কোথা থেকে পেয়েছেন আপনার? এগুলো আমার শব্দ না, এটা
এটা ওরা বলে, ওরা মানে, এরকমভাবে আমরা দেখি। আমি ওদেরকে ভালোবাসি। আমি একটা কথা, আমার 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 ওরা ওরা ওদের গুরুত্ব আপনি, কারণ আপনি তো পাঠচক্রে তাদেরকে আমি সারা বাংলাদেশে যারা মজলুম, আমি তাদের পক্ষের অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র একজন সেবক, এর বেশি আমার কোনো ভূমিকা নেই। বাংলাদেশে যারা জালিমের বিরুদ্ধে লড়াই করে ওদের পক্ষে আমি থাকবো, সে যেই হোক। ফলে এটা হচ্ছে ভিন্ন প্রশ্ন। কথা হচ্ছে এটা করতে গিয়ে যদি আমার চিন্তা আচ্ছা 5 তারিখ থেকে 8-এর কথা আপনি বলছিলেন, তো এই সময়টা গুরুত্বপূর্ণ। ফলে সেখানে যদি আপনি রাষ্ট্র গঠনের কাজটা বাদ দিয়ে যখনই আপনি শপথে চলে গেলেন, শেখ হাসিনার ব্যবস্থা রেখে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম করবেন এবং চুপ্পুকে আপনি প্রেসিডেন্ট আকারে রাখবেন, 3 জন জেনারেলকে আপনি রাখবেন, অলরেডি গণঅভ্যুত্থান পরাজিত। আচ্ছা ছাত্ররা মানে লিডাররা, ছাত্র নেতারা বা এই শক্তিটা তখন চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ, চেয়েছে তারপরে নতুন নতুন করে সংবিধান Very good. রচনা করা। ঠিক আছে, তো সেগুলো তো কি কোনো একটা সিস্টেমের বা একটা পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার দরকার ছিল কি? আমি তো বললাম তার জন্য তো পারে না, সাংবাদিকদের জন্য, বুদ্ধিজীবীদের জন্য, বামদের জন্য। আমি তো বললাম পরিষ্কারই, ছাত্ররা তো একা তো না। আমরা সাংবাদিকদেরকে আপনি বারবার আমাদেরকে বলছেন না, আপনি আমি তো সাংবাদিক, আপনি একা কেন? আচ্ছা আপনিও আপনি আমরা তো যদি এই কনসেপ্টটা পরিষ্কার না করি, যেমন আজকে আলাপ কথা বলতে আসছে, আজকে আলাপ যদি এই কনসেপচুয়াল ব্যাপারটা পরিষ্কার না করে, জনগণকে এডুকেট না করে, তো আমরা অগ্রসর হবো কী করে? এটা তো সাংবাদিকতারও দায়। এটা আমি শব্দ ব্যবহার তো ঠিক করে, এরকম আমি একটা অনুষ্ঠানে বারবার বলছি যে এটা সাংবাদিকদের অপরাধ, ছাত্ররা ব্যর্থ হয়েছে সাংবাদিকদের জন্য। কেন আপনারা কেন বারবার অন্তর্বর্তীকালীন সরকার বলছেন? এই সরকার তো বলেন, সে নিজে বলছে আমি উপদেষ্টা সরকার। তাহলে এইটার দ্বারাই তো আপনি জনগণকে ইতিমধ্যেই ভুল ধারণা দিচ্ছেন যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারি না 8 তারিখে। যদি পারতাম তাহলে তারা নতুন গঠনতন্ত্রের দিকে আমরা যেতাম, নির্বাচনের দিকে তো আমরা যেতাম না। তাহলে সাংবাদিকরা তো সমাজের অংশ, তার সমাজের বাইরেও তো কেউ না। কিন্তু আমাদের তো ভাবতে হবে। আচ্ছা নতুন ব্যবস্থা, সংবিধান নতুন করে লেখা না, লেখা থেকে কে লিখবে? সংবিধান পরিবর্তন, সংবিধান তো এটাকে বলে গঠনতন্ত্র। সংবিধান লেখে ঔপনিবেশিক শাসকরা, যারা জনগণকে শাসন। গঠনতন্ত্র কিভাবে রচিত হতে পারে? গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে। আপনি জনগণকে বলবেন তার ইচ্ছা কী, তার অভিপ্রায় কী। তার ইচ্ছা অভিপ্রায় তো সে বলছে, তার ইচ্ছা অভিপ্রায় তো বিভিন্ন সাংবাদিক, গণমাধ্যম, বই পুস্তকে বিভিন্ন জায়গায় আছে, তো আছে না? জনগণ তো হাওয়াই জিনিস না, জনগণ বলতে ব্যাপার আছে। কৃষক কী চায় আপনি জানেন না, শ্রমিক কী চায় কি আপনি জানেন না? ফলে তাদের ইচ্ছা অভিপ্রায়ের ভিত্তিতে তো আপনি কথা বলে আপনি দেখবেন যে বাংলাদেশে কী ধরনের গঠনতন্ত্র, কী ধরনের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে আমরা সকলে একসঙ্গে বাস করতে পারবো। এটা তো একটা প্রক্রিয়া, এটা তো হঠাৎ করে কেউ লিখে দিতে পারে না। বাংলাদেশে একমাত্র আইনগত ভিত্তি কি দরকার, কি দরকার ওটা এই যে প্রক্রিয়ার কথা আপনি বললেন, এটা আইন অলরেডি তো গণঅভ্যুত্থান তো নিজেই তো আইন। গণঅভ্যুত্থান যখন বলছি আপনাকে, আমি পরিষ্কার করছি, গণঅভ্যুত্থান তো আপনি যখনই গণঅভ্যুত্থান করেন মানে পুরনো আইন, পুরনো ব্যবস্থা তো আপনি উৎখাত করে ফেলে দিচ্ছেন। আপনাকে এখন নতুন ব্যবস্থা করতে হবে। নতুন ব্যবস্থা করবে একটা প্রক্রিয়া আছে, নিয়ম আছে। আপনি কি করবেন? আপনি একটা কনস্টিটিউটিং প্রসেস শুরু করবেন। তারপরে আপনি কি করবেন? গণপরিষদ নির্বাচন করবেন। গণপরিষদ নির্বাচনে আপনি একটা খসড়া গঠনতন্ত্র বানাবেন, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। এখন যেরকম আমরা পার্লামেন্টে আলোচনা করছি, ওখানে তর্ক বিতর্ক করবেন। তর্ক বিতর্কের পরে একটা খসড়া গঠনতন্ত্র করার পরে এটাকে রেফারেন্ডামে দেবেন। জনগণ বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা না মানলাম, এটা না মানলাম না। তারপর সেই গণতন্ত্র যখন পাশ হবে গঠনতন্ত্র, তারপরে সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার নির্বাচন হবে, নতুন সরকার আসবে। রাজাভাই, এই হলো ফর্মুলা। এই ফর্মুলাটা আমার গণঅভ্যুত্থান ও গঠন বইতে আছে। এই ফর্মুলাটা আমার সংবিধান ও গণতন্ত্র বইতে আছে। এটা তো আছে, এটা তো যে কেউ জানে, এটা কমন ফর্মুলা। আপনার একটা সমালোচনা কিন্তু আছে, সেটা হলো আপনি বলছেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়। কখনো বলি না আমি এটা অন্তর্বর্তী সরকার না। আপনার বিরুদ্ধে যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে এই সরকারে আপনার স্ত্রী অংশ নিয়েছে। অসুবিধা কি? এটা তো ইয়েও ছিল, আপনার আমাদের নাহিদ ছিল, মাহফুজ ছিল। হ্যাঁ ছিল না, আছে কি সময় ওরা তো আপনার তার থেকে আপনি লড়াই তো করবেন। আপনি যখন একটা লড়াই করছেন আমি থাকবো না কেন? মানে এখানে অসুবিধাটা কোথায়? কিন্তু আপনি তো বলছেন আপনি সরকার আপনি চান নাই। তার মানে না চাওয়ার মানেটা কি? আপনি যখনই এটা করতে পারেন নাই, তাহলে আমার লড়াইটা কি ছিল? লড়াই পরিষ্কার ছিল যে আপনার পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, উপদেষ্টা সরকার চাই না। এটা ছিল আমার মূল আর্গুমেন্ট। তার মানে তারা যতটুকু যেতে পেরেছে
আরও তারা যেন যেতে পারে, একটা গাঠনিক ক্ষমতা ওদের হাতে আসে, এটাই তো আমার নীতি ছিল। তো ওরা সেই কেন- কারণেই অংশ নেওয়াটা আপনি মনে নিশ্চয়ই করেন ঠিক সঠিক, এটা একমাত্র সঠিক। আমি স্টুপিড নাকি রে ভাই? আমি যদি রাজনীতি করতেন আমি স্টুপিড? আমি তো ইভেন নাহিদের যে আপনার পদত্যাগ করা এটাও ওকে নিষেধ করেছে, কারণ ওর পদত্যাগ করা তো সঠিক ছিল না। কারণ কেন সঠিক ছিল না? কারণ নাহিদ ছিল আপনার সবচেয়ে ওদের মধ্যে তরুণ এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কিন্তু পরবর্তীকালে ওর হয়তো সে পদত্যাগ করেছে এনসিপিকে গঠন করার জন্য। আপনি বাংলাদেশে কি পাবেন এরকম একটা তরুণ ছেড়ে আপনি একটা ক্ষমতা ছেড়ে দিয়ে সেটা পার্টি গঠন করতে এসেছে? তো তাদেরকে তো আপনি প্রশংসা করবেন, আপনি তার যেটা প্রাপ্য এটা আপনি তাকে বুঝিয়ে দেবেন, তারপরে সমালোচনা করেন না। কিন্তু ফলে আমি কেন চেয়েছি তাদেরকে থাকা? আমি চেয়েছি এই লড়াইটা লম্বা, এবং এই লড়াইটা লম্বা, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা জানি না যে এর পরবর্তীকালে আরেকটা কাউন্টার সামরিক অভ্যুত্থান ইলেকশনে অংশ নিতে গেলে শেষ করি, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। জি। কারণ এরপরে কোনো কাউন্টার অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান হবে কিনা এটা তো আমরা শিওর না। এরপরে ভারতে কী খেয়াল করেন, ভারতে ক্রমাগত প্রচার হতেছে যে এই ওয়াকারের বিরুদ্ধে, যে ওখানে সেনা অভ্যুত্থান হচ্ছে, এর সঙ্গে ওর সঙ্গে মারপিট হচ্ছে, সেনাবাহিনী তো আপনার সাংঘাতিক রকম বিশৃঙ্খল ছিল। তো আপনি কি মনে করেন আমি এত স্টুপিড হবো যে তুমি সরকার ছেড়ে চলে আসো? এখন যারা যারা রাজনীতি বুঝে না, যাদের রাজনীতির কিচ্ছু নাই, এখন তারা পাইছে একটা নীতি, ফরহাদ মাজারের বউ কেন ওখানে ছিল। তো আমি এদের তো স্টুপিডিটি দেখে আমি হাসি বসে বসে বলে এদেরকে দ্বারা কি পৃথিবীতে কোনো কিছু আপনি করতে পারবেন? এরা কিছু করুন না। ক্লিয়ার যে ওইখানে কিছু করার সুযোগ নেওয়ার জন্যই এখানে তারা ছিলেন। এবং আমি মনে করি যে আমার ধরেন ইভেন নাহিদ বা মাহফুজের প্রতি আমার যে অভিমান বলতে পারেন, সমালোচনা, ওরা যদি ওরা পারে না নানা কারণে, তার অনেক যুক্তি আছে, হয়তো আমিও অনেক যুক্তি দিতে পারবো, কিন্তু যেহেতু দল গঠন করার জন্য ব্যস্ত ছিল, কিন্তু ওরা যদি মন্ত্রণালয়টা আরও শক্ত হাতে তারা চালাতে পারতো তাহলে তো আমরা অনেক কিছু অর্জন করতে পারতাম। তো সেটা তো ধরেন এই ডামাডোলের জন্য 1-1.5 বছর তো কিছুই না, এত বড় একটা পরিবর্তন পেলে আপনি আর কী আশা করেন? এবং যারা এইসব সমালোচনাগুলো করে এদের চেয়ে তো আপনার ভুয়া গণবিরোধী শক্তি তার হতে পারে না। এরা তো কোনো নিজেরা কিছু করবে না, কাউকে করতে দেবে না। যেখানে জেনুইন সমালোচনা তো আপনি করবেনই, সমস্যা নাই। নাহিদকে আপনি না করেছিলেন রিজাইন দিতে? হ্যাঁ, আমি না করেছিলাম। তো নাহিদের কি যুক্তি ছিল? নাহিদ ও হ্যাঁ না কিছু বলে না, কিন্তু আমি মনে করি পরবর্তী সে যেটা করেছে আমি এটা সমর্থন করি এখন। কারণ সেটা হয়তো নিয়ে, আমি মনে করি যে ও যদি তখন এই পদত্যাগ করে না নিয়ে এসে এনসিপির হাল না ধরতো তাহলে এই গণঅভ্যুত্থান আমরা আরও ক্ষতিগ্রস্ত হতাম। কারণ তখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে বাস্তবতা আমাদের বিপক্ষে চলে যায় আরও। কারণ সমাজে অবভিয়াসলি যারা গণঅভ্যুত্থান বিরোধী, তার মধ্যে আপনি দেখেছেন তার মধ্যে বহু রকম শক্তি আছে এরা। ফলে সেই কারণে আমি মনে করি বাইরে আসাটা এবং এনসিপি নির্বাচন করা এটা সঠিক ছিল। কিন্তু তারা যেটা ভুলটা করেছে, আমি কালকেও সমালোচনা করেছি, তাদের জামাত ইসলামের সঙ্গে তাদের অ্যালায়েন্স করাটা ঠিক হয়নি। কেন গেল জামাত ইসলামের সঙ্গে? কি বলছেন? সেটা নাহিদকে জিজ্ঞাসা করবেন। না, আমার সমালোচনা আছে। আপনার সাথে কোনো পরামর্শ হয় নাই? আমার সঙ্গে পরামর্শ হয়েছে, তারা বিভিন্ন বাস্তবতার আপনি কারণে। নিষেধ করেছিলেন? আমি নিষেধ করেছিলাম। তারা বিভিন্ন বাস্তবতার কারণে তারা মনে করেছে, হয়তো তারা অনেক ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দলের বাস্তব পরিস্থিতি আমার চেয়ে তারা ভালো বোঝে। আমি তো দাবি করবো না যে আমি ওদের চেয়ে ভালো বুঝি। আমি মনে করি আপনি নিশ্চয়ই ভালো বোঝেন। না, ঠিক আছে, আমি মনে করি যে আমার ধারণা, আমার যে আর্গুমেন্টটা ছিল যে তারা যদি হেরেও যেত, কোনো সিটও না পেত, তারপরেও তাদের যে লেজিটিমেসি, তাদের যে পপুলার লেজিটিমেসি তারা তৈরি করেছিল, এটা এখনও তাদের পক্ষে থাকতো। এটা কিন্তু আপনি, এটা তো আমার এখানে কোনো সাদা কালো, দেখুন রাজনীতিতে কোনো সাদা কালো বলা যায় না। নাহিদের বা এনসিপির একটা বক্তব্য থেকে আমার মনে হয়েছে, ওরা বলেছিল যে আমাদের সংসদে যেতে হবে, সংসদে থাকতে হবে, যে সংসদটা আসছে, ঠিক আছে, সেই সংসদে যেতে হলে, থাকতে হলে ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে হয়তো জিতে আসা অনিশ্চিত ছিল। এই কারণে তারা জামাতের, ঠিক আছে, এখানে আমার সঙ্গে তাদের অ্যানালিসিসের একটা পার্থক্য ছিল। হয়তো তারা আমার চেয়ে ভালো সঠিক ছিল, আমার এই ব্যাপারে কোনো তর্ক নেই। আপনি যদি মনে করেন যে আপনি ইলেকশন, প্রথমত তাদের সঙ্গে আমি এটা একমত যে তাদের সংসদে থাকতে হবে। সেখানে আমার তর্ক, আমি তো লিখেছি, আমার তর্কটা ছিল এই যে নির্বাচন তখন হবে কৌশল, নীতি হতে পারে না। নির্বাচনবাদ আর নির্বাচন এক জিনিস না, নির্বাচন তো লাগবে, কিন্তু আপনি কৌশল আকারে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র কী করে গঠন করবেন, এই রাজনীতিটা পিপলের কাছে প্রচার করাটার জন্য আপনার নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল আমি কৌশল বলে মনে করি।
সংসদে থাকাটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা আমি থাকতে হবে, কথা বলতে পারছে, ওটা কিন্তু তারা বাইরে নির্বাচন করলে তারা জিতে আসতো না, এটা আমি মনে করি না। কিন্তু এটা তো একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, এখন তো এই তর্ক করে লাভ না। ডাকসু নির্বাচন কি তাই মিন করে না যে ডাকসু নির্বাচন যেটা হলো সেখানে তো এই গণ অভ্যুত্থানের শক্তি ও প্যানেল দিয়েছিল, তাদের ফলাফল তো ভালো হয় নাই, মানে এক্সেপ্ট ডাকসু দিয়ে আমরা সব বুঝবো না। ডাকসুটার পরিপ্রেক্ষিতে এটা নিঃসন্দেহে একটা বাস্তব ব্যাপার, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু আমি মনে করি ডাকসু আপনাকে পুরোপুরি জনগণের যে ইচ্ছা অভিপ্রায়টা রিফ্লেক্ট করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওখানে যদি আপনার শিবির যদি এসে থাকে, সেক্ষেত্রে আসার জন্য এনসিপির কিছু নেতার মন্তব্য এবং শিবির বিরোধী অবস্থান দায়ী, ফলে সেটা আরেকটা সমালোচনা। কারণ আমাদের মূল ছিল কৌশলগতভাবে, আমি শুরুতে আমি আলোচনা করেছি, কৌশল হবে কৌশল এবং নীতিও বটে। আমি মনে করি যে শিবিরকে আপনি বাদ দিয়ে এই তরুণ আকার যদি দেখেন, তাদের যে চিন্তা চেতনার যে জগৎ এবং ইসলাম সংক্রান্ত প্রশ্নকে বাদ দিয়ে বাংলাদেশকে আপনি নতুন করে গঠন করতে পারবেন না। ফলে আপনার অবশ্যই একটা নেগোসিয়েশন, আপনার অবশ্যই তাদের সঙ্গে একটা কথাবার্তা, তর্ক বিতর্কের একটা বাহাসের একটা ক্ষেত্র আপনার সবসময় জারি রাখতে হবে। শিবির আপনার এনিমি হতে পারে না। শিবিরের তো অধিকাংশ ছেলে ৭১ জন্মগ্রহণই করে নেই। আমার পজিশনটা হচ্ছে, এমনকি জামাতের কর্মীদের সঙ্গে আপনার লড়াই থাকতে পারে না। আপনার লড়াইটা হবে জামাতে ইসলামী নামে কোনো রাজনীতি করতে দেওয়া উচিত নয়। জামাতে ইসলামী থাকা মানে আবারও আওয়ামী লীগ ফিরে আসা, আওয়ামী লীগ থাকা মানে জামাত থাকা। ফলে এইখান থেকে আমরা জীবনে বেরোতে পারবো না যদি না আমরা জামাতে ইসলামীর নাম বদল না করি। সিম্পল, আমার পলিটিক্সটা খুব সহজ সরল। ফলে এতে হয়তো জামাতে ইসলামের আমার অনেক বন্ধু আছে, পছন্দ করি, তাদেরকে শ্রদ্ধা করি, আমি মনে করি তারা এটা বিবেচনা করবেন। এবং আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে এই জামাতে ইসলামী সংসদে আসা, তাদের যে বক্তব্য, তাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সের দ্বারা তারা আওয়ামী লীগের পুনর্বাসনটা তারা ত্বরান্বিত করছে। এটা জামাত ইসলামী তো আগের যে কোনো ইলেকশনের চাইতে এবার অনেক বেশি শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে সংসদে এসেছে এবং প্রধান বিরোধী দল হয়েছে। এই জামাতের এই উত্থান, এটার কি কারণ বলে আপনার মনে হয়? এই উত্থান তো একটা এই উত্থানটা আছে, এই উত্থান যে কোনো মুহূর্তে পতন হতে পারে। উত্থান দিয়ে তো সমাজকে আপনি বুঝবেন না, এই উত্থান তো হতেই পারে। কথা, জামাতে ইসলামের প্রতি সাধারণ মানুষের যে আস্থাটা তৈরি হয়েছিল, আমি বরং বলবো তার চেয়ে কম জামাতে ইসলামীতে ক্ষমতা আসতে পারত। আপনি মনে রাখেন, নারীর প্রশ্নে তাদের অবস্থানের কারণে, আরও বিভিন্ন প্রশ্নে তাদের অবস্থানের কারণে কিন্তু যেই পরিভাবে আসার কথা ছিল সেটা কিন্তু পায় নাই। এবং এখন তাদের পারফরমেন্সের কারণে পার্লামেন্টে আমি মনে করি না যে জামাতে ইসলামের পেছনে লোকে যাবে। কিন্তু ইস্যু তা না, ইস্যুটা ক্লাস এখনও। কারণ গ্রামে আপনি দেখবেন যে পরকালবাদ বা ইসলাম সম্পর্কে যে একটা চিন্তা, যে ইসলামের ইনসাফ কায়েমের যে দাবি, মজলুমের পক্ষে দাঁড়াবার যে দাবি, এটা কিন্তু জামাতে ইসলামের রাজনীতির মধ্যে কিন্তু নাই। যদিও জামাতে ইসলামের দুর্নীতির বিরুদ্ধে এবং তাদের সৎ রাজনীতি করে, এই স্লোগানটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু আমি যদি সঠিক হয়ে থাকে, আমি দাবি করব আমি সঠিক, আমি মনে করি কোনো রাজনৈতিক জনগোষ্ঠী যে 71-এ লড়াই করে এত রক্তপাতের পরে তার আবির্ভাব ঘটেছে, আপনি যেই নাম দিয়ে তাকে বিরোধিতা করেছেন, আপনি সেই নাম দিয়ে এখানে রাজনীতি করবেন, ইতিহাস এই সাক্ষ্য দেয় না, এটা সাময়িক। ফলে যতক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝবো যে এই নামটাই নিয়ে আমরা বাংলাদেশের জনগণের কাছে দাঁড়ালে আমরা মূলত ইসলাম বিরোধী রাজনীতি করব, কারণ ইসলামও মজলুম এবং জালিমের ফারাক করে। আচ্ছা, আমরা আবার জুলাইতে আসি, ভয়েস অফ জুলাই অনুষ্ঠানে আছি। মুক্তিযুদ্ধের চেতনা, এই যে চেতনা, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগ এটাকে অতি ব্যবহার করেছে, এটাকে কখনো কোনো সেল করেছে, এরকম সমালোচনা ছিল। এখন জুলাইয়ের চেতনা নতুন আবার পরে আসছে, এটারও অতি ব্যবহার হচ্ছে কি না, বা এটাও কি এক ধরনের ওই দিকে ধাবিত হচ্ছে কি না, এরকম একটা কথা আলোচনা আসছে। আপনার কাছে মনে হয় কি ঠিক আছে, এটা খুব বেশি ব্যবহার করা হচ্ছে? খুব ভালো, আপনি খুব সতর্ক যেটা বলছেন, আমি আপনার সঙ্গে একমত। এই চেতনাকে শুনুন, কোনো জিনিসকে বাজারে তৈরি করাটা ঠিক না এবং অস্ত্র আকারে তৈরি করা ঠিক না। মানে জুলাইয়ের চেতনা দ্বারা আপনি যদি মনে করেন যে আপনি আপনার বিরুদ্ধ পক্ষকে আপনি দমন করবেন, যেমন আপনি মুক্তিযুদ্ধের চেতনা তো খারাপ না, কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ কেন? মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা আপনি ইসলামপন্থীদের কী করছেন? আপনি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের সেনাপতি হয়েছেন, এটা তো সমস্যা।
আপনার মুক্তিযুদ্ধের চেতনা খারাপ কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? যদি আপনি মনে করেন যে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং কি সামাজিক ন্যায় বিচার, ব্যবহারের উপরে নির্ভর করে। ব্যবহার না, শব্দটা ব্যবহার করছেন আপনি অন্যকে দমন করার জন্য। আমি ব্যবহারকে দমন করার জন্য। আপনি যদি রিয়েলি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পান, তো আপনার সঙ্গে আমার আপত্তিটা কোথায়? আপত্তি থাকাতে কথা। আপনি কি দেখতে পাচ্ছেন ওরকম কিছু ওইদিকে যাচ্ছে? আমি মনে করি না ওইরকম কোনো বাড়াবাড়ি করেছে। জুলাই চেতনা তো আপনাকে রক্ষা করতে হবে, যেহেতু জুলাই এখনও পর্যন্ত আক্রান্ত। প্রথমত জুলাই চেতনার পক্ষে তো আমি এখনও বলবো, কারণ যতক্ষণ পর্যন্ত আমি এটাকে সুরক্ষিত করতে না পারছি। কিন্তু জুলাই চেতনার নামে যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলেন, তাহলে তো সমস্যা, ঠিক না? ফলে আপনি জুলাই চেতনার তো ধারাবাহিকতা, 47-এর চেতনা তো থাকবে জুলাই চেতনার মধ্যে। এটা তো ইতিহাস। আপনি ইতিহাসকে বাদ দিয়ে তো কোনো জনগোষ্ঠীতে দাঁড়াতে পারে না। ইতিহাস সমালোচনা যেটা আছে যে এটা হয়তো অনেককে কিভাবে ব্যাখ্যা করবে, তাদের দৃষ্টিকোণ থেকে বলে যে 71 জুলাইকে 71-এর সঙ্গে মেলানো, সমকক্ষ করে দেখানো বা আরও একটু উপরে তোলার চেষ্টা, এরকম একটা টেন্ডেন্সি। না, যারা এটা বলে তারা কি করে ব্যাখ্যা করেন, তাদের নানা রকম ব্যাখ্যা আছে। তাদের একটা ব্যাখ্যা আমি খুব একমত, যে আপনি জুলাই চেতনা বা জুলাইয়ের অর্জন বা জুলাইয়ের যে ইচ্ছা আর 71 এক না। 71 আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার চেতনা, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছি 71-এ, অলরাইট, ওকে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান একটা রাষ্ট্র গঠনের চেতনা, দুটো এক তো না। একটা জনগোষ্ঠীর স্বাধীনতা, একটা রাষ্ট্র গঠন, হ্যাঁ, জনগোষ্ঠীর চেতনা, যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, আমাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল সকলে আছে, সকলে মিলে আমরা বাংলাদেশ গঠন করেছি, এটা আমাদের দেশ। আর সেই দেশটা আমরা স্বাধীন করেছি পাকিস্তান দখলদারদের হাত থেকে। তো এই চেতনা তো আপনি বাদ দিলে তো রাষ্ট্রই থাকে না। 2 নম্বরটা হলো জুলাইটা এসছে রাষ্ট্র গঠনের চেতনা আঁকায়। তো একটার সঙ্গে তো একটা কোনো দ্বন্দ্ব তো নাই, এখানে তো কোনো বিরোধ দেখেন। যারা বিরোধ তৈরি করতে চায় এদেরকেই বরং সন্দেহজনক মনে হয় আমার। বিরোধের কী আছে? এটা তো একই দিনে একটা আমার লাগবে। তো আমি জুলাই, আমি 71-এর চেতনা ছাড়া আমি না, যদি বাদ দিই তো আমি বাংলাদেশ, তাহলে আমি বাদ দিই, আমি ইন্ডিয়ার সঙ্গে 71 হয়ে যায়, পাকিস্তানের সঙ্গে ফিরে যায়, এটা তো ননসেন্স। তো এটা বলতে লাভ নাই। আমাকে তো অবশ্যই 71-এর চেতনা আমার কাছে সঠিক, এবং আমরা একটা নতুন জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছি, এটা আমাদের ইতিহাসের অংশ। ঠিক তেমন 47 আমার ইতিহাসের অংশ, ঠিক তেমনি জুলাইও আমার ইতিহাসের অংশ। জুলাইটা এখনও অপূর্ণ। জুলাইয়ের যে মূল যেই মর্ম, সেটা হচ্ছে একটা নতুন রাষ্ট্র গঠন। আপনি বলছিলেন একটু আগে যে জুলাই আক্রান্ত এখনো। হ্যাঁ, জুলাই তো এখন এটাকে সুরক্ষা দিতে হবে। কিভাবে আক্রান্ত জুলাই যখন সুরক্ষা দেওয়া যেতে পারে? প্রথমত হলো যে আপনি যেটা একটু শুরু করেছে, শেষ করেননি আলোচনাটা, সেটা ডক্টর ইউনূস যখন ছাত্রদেরকে জুলাই ঘোষণা দিতে দেয় নাই, তাহলে আক্রমণটা উনি শুরু করেছিলেন ছাত্রদেরকে। আপনি যখনই কোনো গণ অভ্যুত্থান ঘটে, তখন সেই গণ অভ্যুত্থানের আইনি এবং রাজনৈতিক দলিল থাকে ঘোষণার মধ্যে, যেমন আমাদের স্বাধীনতার ঘোষণা 10ই এপ্রিলে। তাহলে আপনি ডক্টর ইউনূস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই, এবং না দিয়ে তিনি কি করলেন, তিনি বললেন এটা রাষ্ট্র দেবে, উনি দেবেন। কিন্তু উনি তো জুলাই গণ অভ্যুত্থানের কেউ নন। ছেলে তো বাপের নাম দেয় না, দেয় কি বলেন? দেয় তো না। তো জুলাই ঘোষণা দেবার তো অধিকারী তিনি নন। জুলাই ঘোষণা দেওয়ার অধিকারী একমাত্র তরুণ ছাত্ররা, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, তারা যত। জুলাই অভ্যুত্থানের কেউ নন, কিন্তু উনি কিভাবে এলেন তাহলে? সেটা তো ভিন্ন তর্ক। একটু আমরা কি একটু, হ্যাঁ, আমরা আনতে পারবো, সেটা তো ওদের লেখাতে আছে। আসিফরা কথা বলেছে, তারপর তিনি প্রথমে রাজি ছিলেন না, পরে তিনি রাজি হয়েছেন। এরপর তিনি পছন্দ করলো আপনার শিষ্যরা। আমার শিষ্য আরেকটা লোক দেন, বলেন আপনি সেই সময় যে পরিস্থিতি বাংলাদেশের, সেই পরিস্থিতি আপনি আরেকটা ব্যক্তি কথার নাম বলেন, উনি হতে পারতেন, তাহলে আমি আপনার উত্তরটা ভালোভাবে দেবো। কারণ তখন আমাদের যে আমি তো কোনো, আমি বলছি না, আমি আপনার কাছে জানতে না, আমার মানে অল্টারনেটিভ ছিল না আর কোনো? আমি তা বলবো না, কথা হচ্ছে এই নামটা এসেছে, এই নামটা আসার পরে যারা স্টেক হোল্ডার, বিভিন্ন স্টেক হোল্ডার, আমি তো আমি আমার বক্তব্য দিতে পারি, আমিও তো মেনে নিয়েছি, এটা তো বলে লাভ নেই। কেন কথা, আমি তো মনে করি না যে সে সময় সেই মুহূর্তে আপনি এর চেয়ে, কিন্তু ডক্টর ইউনূসের কাছে আমরা যে প্রত্যাশা করেছি, তিনি সেটা আমাদেরকে ডেলিভারি দেন না, এটা আনফর্চুনেট। আমরা শেষ করতে হবে। গল্প শুনতে চেয়েছিলাম, একটা গল্প যদি দিদেশে শেষ করেন, যে আপনি এই জুলাই নিয়ে যদি আপনি ধরো আরও 10 বছর পরে কোনো একটা ঘটনা আপনি যদি ইতিহাসে লিখে রাখতে চান, কোন গল্পটা লিখবেন? আমি মনে করি জুলাইয়ের যদি বড় অর্জন কিছু থেকে থাকে, আমি নিশ্চিত যে তরুণদের আমরা এখন দেখছি, তাদের মধ্যে অনেক বড় নেতার হাজির হবে, এটা আমি নিশ্চিত।
এবং সেই গল্প আপনাকে এখন বলে গেলাম, অবশ্যই হবে। এটা আমাদের প্রক্রিয়ার অংশ। এবং আমি মোটেও অবাক হব না যদি এই তরুণরা উপমহাদেশেও নেতৃত্ব দেয়, কারণ ওদের এইটা একটা রিপল এফেক্ট হবে উপমহাদেশে, যে একটা নিউ লিবারেল ইকোনমিক পলিসি, আন্তর্জাতিকভাবে যে কর্পোরেট যে নিয়ন্ত্রণ, তার মধ্যে বাংলাদেশের ইকোনমি। ফলে তারা যদি সঠিকভাবে পড়াশোনা করে, অর্থনৈতিক নীতি কি, জ্বালানি কি, আপনার যেসব টাকা চলে গেছে বিদেশে এগুলো উদ্ধার করা, এইটা যদি তাদের নীতিগত এবং কৌশলগত দিকটা সঠিক থাকে, তাহলে আমি বলবো এদের অনেকেরই আপনার অসাধারণ কিছু অর্জন আছে। কেউ কেউ বিপথে চলে যাচ্ছে এরকম হতে পারে, 100 জনের মধ্যে তো যেতেই পারে 10 জন 12 জন, এটা হতেই পারে। আপনার সঙ্গে আমি একমত। এতে চিন্তিত হওয়ার না, কিছু নেই। চিন্তিত কিছু নয়। আমি এরাই যে নেতৃত্বে থাকবে তাও মনে করি না আমি, এটা ইম্পর্টেন্ট। আরো ব্রাইটার নিঃসন্দেহে লিডারশিপ আসবে। নিঃসন্দেহে আমি নিশ্চিত ওটা। আমি যখন আজকে 21 বছর থেকে আপনি ধরুন এই 35-40 বছরের মধ্যে এইদেরকে চিন্তা করেন না, এটা বিরাট একটা জেনারেশন। ফলে এটা আমাদের সম্পদ। আমি সেই জন্য সকলকে বলবো এই সম্পদকে রক্ষা করা, ওদিকে সঠিকভাবে ওদিকে গাইড করা, এবং কথায় মব না বলা, এটা খুবই, এটা পরিহার করি আমরা এই শব্দ। তাহলে এই জাতীয় যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে আপনি মব বলবো না? আমি মব বলবো। আমি যেটা মনে খারাপ করছে বলবো অবশ্যই। আমি কি মাজারের বিরুদ্ধে লড়াই করছি না? করছি তো, ওটা তো মব। নিশ্চিত মন আবেদন করছে, কিন্তু কেন করছে, কারা করাচ্ছে, তো আমাদের খুঁজে বের করতে হবে না। শুধু স্বেচ্ছা হচ্ছে তা তো না, এখানে তো বিভিন্নভাবে হস্তক্ষেপ তো আছে না আমাদের। তো আমরা বলি না এজেন্সির হস্তক্ষেপ থাকতে পারে, তো তারা তো একটা গেম খেলে, তো এটা তো থাকবেই। আমাদের যে কোনো রাজনীতিতে এগুলো থাকবে। এতে তো আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমি মনে করি যে আমরা একটা ইতিবাচক একটা জায়গায় গেছি, এবং নিঃসন্দেহে ব্যর্থতা আছে, হতাশার নিঃসন্দেহে আছে, কিন্তু হতাশ হওয়ার মতো এমন কোনো ঘটনা ঘটে নাই। ভবিষ্যতে যে আরো তরুণদের মধ্যে থেকে যে আরো ভালো নেতৃত্ব আসবে এবং তারা পরবর্তীকালে এই রাষ্ট্রের চরিত্র বদলের কথা যেটা আপনি বলছেন, নতুনভাবে রাষ্ট্র বানাবে তারা। আমরা কি পুরো উপমহাদেশ বদলে দিতে পারি? হুনস পুরো উপমহাদেশ বলতে দিতে পারে না। আমাদের ধরুন আজকে সিরাজ আলম খানের কথা বলে শেষ করি, যদি আপনি শেষ করতে চান। তার একটা খুব দুর্দান্ত একটা কথা ছিল, সেটা ছিল আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যা আমরা হাতছাড়া হয়েছে কোথায়? পলাশির আম্রকাননে হয়েছে না? আচ্ছা, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা সে স্বাধীন ভাবছেন সিরাজউদ্দৌলা। তো বাংলা, বিহার, উড়িষ্যা তো একটা, তিনটা তো না। এটা তো দিল্লির অধীনে থাকতে হবে, উত্তর ভারতের অধীনে থাকতে হবে, এমন তো কোনো কথা নেই। কিন্তু এটা আমরা দাবি করছি না। আন্তর্জাতিক পরিস্থিতি, আমাদের এখানকার পরিস্থিতি, দিল্লির যে ককরোচ আন্দোলন, বিভিন্ন আন্দোলন মিলে অবশ্যই এই উপমহাদেশকে নতুন করে পুনর্গঠন এবং নতুন পুনর্বিন্যাস হতে পারে। কারণ ইংরেজের মানচিত্রের যে শেষ কথা ইতিহাসের, এটা কে বললো? এটা কেউ বলে নেই। কারণ আমরা 3টা নদীর মোহনা একটা দেশ, আমরা একটা বিশাল 3টা নদীর মোহনা বদ্বীপ। ফলে এক জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে নতুনভাবে উপমহাদেশের পুনর্গঠনের নেতৃত্বও এই তরুণদের হাতে কিন্তু এসে গেছে। এটা আমি দেখতেছি। আমি কদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু এটা দেখতেছি। অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা সম্ভাবনার কথা মধ্যে দিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান।